সালটা 1971। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরাট যুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তখন গোটা বর্তমানের বাংলাদেশ ও তৎকালীন পূর্ব পাকিস্তান রক্তক্ষয়ী আন্দোলনে সামিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন বর্তমানের বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানকে সাহায্য করার। কিন্তু ঠিক সেই মুহূর্তে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ও পাকিস্তানের পরম বন্ধু রিচার্ড নিক্সন ভারতের উদ্দেশ্যে বলেন, ভারত যদি মনে করে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে, আমেরিকাও কিন্তু তাহলে চুপ বসে থাকবে না। আমেরিকাও কিন্তু ভারতকে যথোপযুক্ত শিক্ষা দেবে। তারপরে নভেম্বর মাস, হোয়াইট হাউসে বসে ইন্দিরা গান্ধী সেই আমেরিকান প্রেসিডেন্টের চোখে চোখ রেখে বলে এসেছিলেন, ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, বস নয়। তাই ভারত জানে কি করতে হবে। সেদিন হোয়াইট হাউসে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্টের চোখের ওপরে মুখের সামনে এই কথাগুলি বলে সাংবাদিক বৈঠক বাতিল করে তৎক্ষণাৎ বেরিয়ে এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তখন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল। ভয়ে তাদের বুক শুকিয়ে উঠেছিল। এ কোন মৌচাকে ঢিল মেরেছেন ইন্দিরা গান্ধী? সত্যি যদি আমেরিকা এখন বদলা নেয়? এরপরে তড়িঘড়ি ভারতবর্ষে ফিরে আসেন ইন্দিরা গান্ধী। ফিরে এসে ডাক দেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে। অটল বিহারী বাজপেয়ীর সাথে প্রায় 1 ঘন্টার উদ্যোদ্ধার বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক হয় অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রসংঘে। হ্যাঁ, সেটাই ছিল সেই সময় দেশ বিপদে পড়লে বিরোধী এবং শাসক দলের মধ্যেকার সম্পর্ক। ইন্দিরা গান্ধীর আমেরিকাকে মুখের ওপর জবাব দেয়া আমেরিকা মেনে নিতে পারেনি। তারা অপমানিত হয়েছিলেন এবং সেই অপমানের সূত্র ধরে 270টার কাছাকাছি উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক পাকিস্তানকে গিফট দিয়েছিল আমেরিকা ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং শুধু গিফট দেওয়াই নয়, পাকিস্তানকে সেই ট্যাঙ্কগুলি দেওয়ার আগে বিশ্বের তাবড় সংবাদ মাধ্যমকে ডেকে সেই ট্যাঙ্কের বিশেষ সত্য বুঝিয়েছিল তৎকালীন আমেরিকা সরকার, যেন সেই ট্যাঙ্ক অন্য কোনো দেশ ধ্বংস করতে পারবে না, এইরকম একটি তথ্য দেখিয়ে সমস্ত দেশকে ভয় পাইয়ে দেওয়া হয় যেন ভারতের পাশে কেউ না দাঁড়ায়। কিন্তু এখানেই শেষ নয়, নিজের জেদকে পূরণ করতে একদম নিম্ন স্তর পর্যন্ত নেমে এসেছিল আমেরিকা। তৎকালীন সময় আমেরিকার একমাত্র সংস্থা বার্মাশেল, যারা ভারতবর্ষকে তেল রপ্তানি করত, তাদেরকেও ভারতবর্ষকে তেল রপ্তানি করার নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। ইন্দিরা গান্ধীও থেমে থাকেননি। তৎকালীন সময় ইউক্রেন সরকারের সাথে যোগাযোগ করে তাদের থেকে কোন রকমের তেল আনিয়ে ভারতবর্ষকে সেই মুহূর্তে রক্ষা করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু তারপরে চলেছিল সেই 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, যার ফলাফল কি? হ্যাঁ, নিজের আত্মবিশ্বাসের জোরে ভারতবর্ষ শুধুমাত্র এই 270টি ট্যাঙ্কে পরাজিতই করেনি, সেই 270টি ট্যাঙ্ককে ভারতবর্ষে নিয়ে চলে এসেছিল ভারতীয় সেনা। পাকিস্তানের 1 লক্ষ সেনাকে আমরা বন্দী করতে পেরেছিলাম, যে সেনাকে ছাড়াতে তৎকালীন পশ্চিম পাকিস্তান অরিজিনাল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষে এসে মৌ চুক্তি স্বাক্ষরিত করে 1 লক্ষ সেনাবাহিনীকে ছাড়িয়ে নিয়ে যেতে হয়েছিল। তার ফলাফল কি? ভারতবর্ষের সংসদ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল। তার ফলাফল কি? তৎকালীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নেতা মুজিবুর রহমানকে লাহোর জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার। এর ফলাফল ভারতকে চিরতরে অনেকগুলি লাভ দিয়েছিল। প্রথম লাভ, বিশ্ব মানচিত্রে এক শক্তিধর দেশ হিসাবে ভারতবর্ষের উত্থান। কারণ গোটা বিশ্ব যারা আমেরিকার সাথে তখন চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, তাদের ট্যাঙ্কে গুড়িয়ে দিয়ে এই ক্ষমতা নিয়ে লড়াই করা এবং আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের বাঁচিয়ে রাখার নামে ভারতবর্ষ যে অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল, তা সারা বিশ্বের নজর কেড়েছিল। এবং দ্বিতীয় কি, সেই তেলের যে ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছিল তৎকালীন সময় আমেরিকা, সেই সংকট থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষের তৎকালীন সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তৈরি করেছিল ইন্ডিয়ান অয়েল। যে ইন্ডিয়ান অয়েল ভারতকে নিজের পায়ে দাঁড় করিয়েছিল, যার জন্য আমাদের আজকে অন্য দেশের কাছে তেলের জন্য তাকিয়ে থাকতে হয় না। হ্যাঁ, এই সেই ইন্ডিয়ান অয়েল যাকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনায় নরেন্দ্র মোদীর সরকার মশগুল, এবং আমরা কিছু কিছু মানুষ তাকে সমর্থন করছি। এই বিষয়ে ভাবতেও লজ্জা লাগে, আজকে ভাবতেও অবাক লাগে যে ভারতবর্ষ একসময় 1400 কোটি টাকা খরচ করে 75 কোটি ভারতবাসীকে রক্ষা করেছিল, স্বাবলম্বী হওয়ার জন্য তৈরি করেছিল ইন্ডিয়ান অয়েলের মতো সংস্থা। সেই ভারতবর্ষ আজকে সার্বিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশকে কিটস পাঠাচ্ছে করোনা লড়াইয়ের, যখন ভারতবর্ষ সেই সমস্যায় ভুগছে, যখন ভারতবর্ষে সেই কিটের সংখ্যা অপ্রতুল। আজকে ভাবতেও খারাপ লাগে, তৎকালীন সময় যে আমেরিকান প্রেসিডেন্টের চোখের ওপরে চোখ রেখে তাকে ধমকি দিয়ে বেরিয়ে এসেছিলেন হোয়াইট হাউসের মধ্যে থেকে তৎকালীন গরিব ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তৎকালীন যে ভারতবর্ষ আমেরিকার 270টা ট্যাঙ্ককে তালের বড়ার মতো গুটিয়ে দিয়েছিল, আজকে সেই আমেরিকান প্রেসিডেন্টের হুমকির সামনে বসে হাইড্রক্সি ক্লোরোকুইনিন নামক জীবনদায়ী একটি ওষুধ, যা বর্তমানে ভারতবর্ষের মানুষেরাই পাবেন কিনা সন্দেহ নেই, তা আমরা দিতে বাধ্য হচ্ছি। এটা আজকে ভারতবর্ষের কাছে লজ্জা। আজকে আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করে ওষুধ চাইছেন।
না দেওয়ার কথা বললে হুমকি দিচ্ছেন আমরা রিটালিয়েট করব, অর্থাৎ বদলা নেব। ভেবে দেখুন কি অদ্ভুত বিষয়, ভারত নাকি আমেরিকার খুব ভালো বন্ধু। আমেরিকার প্রেসিডেন্ট কদিন আগে ভারতবর্ষে এসে বড় বড় কথা বলে গিয়েছিলেন, কিন্তু মনে করে দেখুন তো আমেরিকার তো খুব ভালো বন্ধু জাপানও, কিন্তু জাপানকে এইভাবে হুমকি দেওয়ার সাহস কি আমেরিকার আছে? নেই। ভারতবর্ষকে আছে। কেন জানেন? কারণ আমেরিকার প্রধানমন্ত্রীর কাছে কখনোই জাপানের প্রধানমন্ত্রী গিয়ে তার ভোটের প্রচার করে বলে আসেননি আপকি বার ট্রাম্প সরকার, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়ে আমেরিকায় গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের হয়ে ভোট প্রচার করে এসেছেন। তার বৈদেশিক কূটনীতি এতটাই নাকি উজ্জ্বল, তিনি এইটুকুনি ভাবেননি পরবর্তী নির্বাচনে যদি ট্রাম্পের জায়গায় বিরোধী কোনো দল জয়লাভ করে তাহলে তার এই নির্দিষ্ট দলের হয়ে প্রচার ভারতবর্ষকে চিরতরে ড্যামেজ করতে পারে, না তিনি ভাবেননি। এবং ঠিক সেই কারণেই যখন ভারতবর্ষ 100 কোটি টাকা খরচ করে আমেরিকার প্রেসিডেন্টকে ডাকেন এবং মোচ্ছব পালন করেন, তখন আমেরিকা ভারতবর্ষকে তার চাকর মনে করে। তারই ফলস্বরূপ ঠিক চাকরের সঙ্গে ব্যবহার যেমন কিছু কিছু পয়সাওয়ালা লোক করে। আজকে ফোন করে বলছে যদি না দাও তাহলে কিন্তু ফল ভুগতে হবে, যদি কাজে না আসো কাজ থেকে কিন্তু ছাড়িয়ে দেব। এটাই তফাৎ ইন্দিরা গান্ধীর সময়কার মেরুদণ্ড সোজা রাখা ভারতবর্ষের আর নরেন্দ্র মোদীর সময় মেরুদণ্ড বিকিয়ে যাওয়া ভারতবর্ষের। শুধু পাকিস্তানের বর্ডারে 4টে বোম মারলেই যদি দেশভক্তি প্রমাণিত হতো, তাহলে দুঃখের বিষয় কুকুরের লেজে কালি পটকা বেঁধে দেওয়া লোকটাও দেশভক্ত। আমি দেবাংশু ভট্টাচার্য, অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।